ছোটবেলায় এই রেসিপিটার সাথে কিন্তু আমরা অনেক পরিচিত ছিলাম, তাই না? যেকোনো ফেরিওয়ালা কিংবা কোনো কিছু দিয়ে তার বিনিময়ে কিন্তু আমরা এই মজাদার এই খাবারটা খেতাম। কিন্তু আজকালকার জেনারেশনের বাচ্চারা জানেই না আসলে এই জিনিসটা কী বা কিভাবে এটা বানানো হয় বা কিভাবে এটা খাওয়া যায়। তো আজকে এই ছোট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ভাল লাগে নিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বানাবো আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা বানানো খুবই ইজি, খুবই সহজ আর ঘরে থাকা জাস্ট সামান্য ২-১ টা উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ মজাদার আর কুইকলি একটা রেসিপি বানিয়ে ফেলা যায়। তো চলেন শুরু করে ফেলি। ১ম এ আমি এখানে বাদাম নিচ্ছি। বাদামটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি প্রায় পৌনে ২ কাপের মতো বাদাম নিয়েছি। যদিও এত বাদাম লাগবে না। বাট আমার বাদামটা খেতে বেশি ভালো লাগে এজন্য একসাথে বেশি করে বাদাম নিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি জাস্ট উপরের খোসাটা ফেলে একসাথে সবগুলো নিয়ে নিয়েছি যাতে আমি যখন এগুলো আবার রোস্ট করব যাতে সেটা করতে সুবিধে হয়। তো এবার বাদামগুলোকে আমি সুন্দর করে ভাজতে নিয়ে চলে যাচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে বাদামে কিন্তু কোনো ময়লা নেই, একদম পরিষ্কার বাদামগুলো। এটা খেয়াল রাখতে হবে। তো ফ্রাই প্যানে চলে যাচ্ছি। প্যানটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। তো এই বাদামগুলো কিন্তু ভাজবেন যখন চুলার আঁচটা অবশ্যই লোয়ের টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। বেশি যদি বাড়িয়ে রাখেন বাদামটা কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। সুতরাং এই বাদামটা যখন ভাজবেন চুলার আঁচটা একদম কমিয়ে রেখে তারপরে একটু সময় নিয়ে এই বাদামটা ভেজে নিতে হবে। তো একটু পরপরে নাড়াচড়া করে এই বাদামটা ভাজতে হবে। আজকে আমি আপনাদের একদম আ ১ম থেকেই শুরু করছি যে কোথা থেকে শুরু করবেন। দেন ভাজতে, ভাজতে একটা পর্যায়ে যখন দেখবেন বাদামগুলো একদম হালকা হয়ে গিয়েছে আর বাদামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই বাদামগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি বাদামগুলো দেখছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো মুচমুচে হয়েছে। আর একটা হাত দিয়ে চাপ দিলেই খুব সুন্দর ময়লাটা উঠে যাচ্ছে, তাই না? এবার সবগুলো ক্লিন করতে নিতে হবে। তো আমি ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ অনেকগুলো বাদাম হয়েছে। আর আমি তো বাদাম ছেলেছি আর খেয়েছি কারণ বাদাম খেতে অনেক মজা লাগে আমার। আমি একটু হাত দিয়ে একটু ভেঙে, ভেঙে দিচ্ছিলাম যেগুলো এখনো আ পুরোটা আস্ত আছে। তো রান্না শুরু করার আগে যে কাজটা করতে হবে, আমি একটা বড় একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের পেছনটাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে নিতে হবে, পরে করলে কিন্তু এটা হবে না। তো ফ্রাই প্যানে চলে যাচ্ছি, গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটা সুন্দর করে আমাকে ক্যারামেল করে নিতে হবে। এখানে কোনো পানি এড করার দরকার নাই। এটা আপনা আপনি ক্যারামেল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু আ স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু দেখছিলাম যে কি অবস্থা। দেখছি যে নিচে থেকে একটু মেল্ট হওয়া শুরু হয়েছে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না। তাহলে কিন্তু একদম ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা যখন পুড়ে যাবে আপনি কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। একদম তেতো লাগবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু কম রেখে এই ক্যারামেলটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই ক্যারামেলের চিনি কিন্তু গলে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে। এটা কিন্তু এখনো জাল হচ্ছে। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে ধরানোই আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের মতোই ঘি। ঘি কিংবা সয়াবিন তেল দিলেও আপনারা পারেন। কিন্তু ঘি দিলে কি যে সুন্দর একটি স্মেল আসে, জাস্ট ওয়াও! ঠিক আছে? তো আমি এবার সুন্দর করে স্প্যাচুলার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই তেলটার সাথে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার ফ্লেমটা কিন্তু লোতে আছে। তো যখন একবারে সবকিছু মিশে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে বাদামগুলো এড করছি। কিন্তু আমি সব বাদাম দিচ্ছি না। আমি বেশ ৩ ভাগের মতো বাদাম দিয়েছি। ১ ভাগ রেখে দিয়েছিলাম। দিয়ে দ্রুত করে নাড়াচাড়া দিয়ে একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে এটা একদম শক্ত, শক্ত হয়ে যাচ্ছে, যে এটা আর নাড়াচাড়া করা সম্ভব হচ্ছে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে যে প্লেটে আপনি তেল মেখে রেখেছিলেন, এই প্লেটের উপরে ঢেলে দিতে হবে। এবং এই কাজটা কিন্তু খুব ফাস্ট করতে হবে। কারণ একটু লেট করলেই মনে করেন একদম এটা জমে যাবে।
হ্যাঁ, খুব ফাস্ট এই কাজটা করে নিতে হবে। তো আমি প্লেটের উপরে ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে যতটুকু সেট করা সম্ভব করেছি। বাকিটা হচ্ছে উপর দিয়ে আমি একটা র‍্যাপার দিয়ে নিয়েছি। র‍্যাপার দিয়ে একটা রুটি বানানোর বেলনি দিয়ে সুন্দর করে বেলে আমি সমান করার চেষ্টা করছিলাম। নাহলে এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু এরকম হয়ে থাকবে। এবার একটা নাইফ দিয়ে আমি চতুর্দিকে একটু চেষ্টা করছিলাম স্কোয়ার শেপ দেওয়ার জন্য, কিন্তু আসলে পুরোটা স্কোয়ার শেপ ওইভাবে দিতে পারি নাই। কারণ শক্ত হয়ে গিয়েছিল। তো এটা যখন হালকা গরম থাকবে এর মধ্যেই কিন্তু আপনি যে স্টাইলে কাটবেন সেই স্টাইলটা করে নিতে হবে। না হলে কিন্তু পরে যখন এটা শক্ত হয়ে যাবে আপনি এটা করতে পারবেন না। তো সুন্দর করে আমি এটাকে স্কোয়ার শেপ করে কাটার চেষ্টা করছিলাম। আর এই কাজটা একটু ফাস্টই করতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এটা কাটতে বলে রাখি আমার এই ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে যাবেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি কিংবা বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর খেয়াল করেছেন আমি এই খাবারটার নাম কিন্তু বলিনি, ঠিক আছে? তো এই খাবারটার নাম কি সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। কারণ একেকজনের অঞ্চলে একেকটা বলে ডাকে। তো একটা ধারালো নাইফ নিয়ে আমি যখন নিচে একটু চাপ দিয়েছিলাম, অলরেডি এটা ছুটে গিয়েছে। দেখতে পাচ্ছেন বাটটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এটা সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো খুবই ভালো হয়েছে। একদম মানে নরম না, শক্ত হয়েছে। আর হাত দিয়ে ভাঙতে কিন্তু ভাই ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে শেপে করেছিলাম ওই শেপেই করছিলাম। বাট আমি একটু আঁকাবাঁকা করেও করছিলাম যে একটু আঁকাবাঁকা হলেই কিন্তু এই খাবারটা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে, তাই না? আসলেই অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই এই ছোট রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই খাবেন। ঠিক আছে? এই খাবারটা কিন্তু আসলেই অনেক মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজ এর থেকে বেশি কথা বাড়াচ্ছি না। তো দেখলেনই তো কত অল্প সময়ে কত ডিলিশিয়াস একটা নাস্তা বানানো যায়, তাই না? এটাকে আসলে নাস্তা বলব না কি বলব নিজেই বুঝতে পারছি না। কারণ এই খাবারটা আসলেই মুখে নিয়ে গলে যাওয়ার মতো এরকম একটা নাস্তা। খুবই মজা লাগে। এই খাবারটা যখন টিভি দেখা হয় তখন খেতে বেশি মজা লাগে, তাই না? ঘুরতে গেলেও কিন্তু এই খাবারটা সবার মন কেড়ে নিতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন এটা যখন মানে বাসার সামনে দিয়ে যখন হকার যেত তখন তার কাছ থেকে কিনে খেতাম। খেতে খুব মজা লাগতো। আমরা ২ বোন এটা নিয়ে অনেক মারামারিও করেছি। তো আজ এই ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।